এসআইআর। হ্যাঁ বন্ধুরা, বিহারে ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে, যা জোর কদমে চলছে এবং বিভিন্নভাবে এর প্রচেষ্টা হচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে বেশ কিছু প্রশ্ন আসছে এই এসআইআর এর বিষয়ে। কি কি প্রশ্ন শুনে নিই। প্রথমত জানতে হবে আমাদের কি কি নথি থাকা প্রয়োজন, আর আমাদের আধার, ভোটার, এছাড়া রেশন কার্ড থাকলেও কেন এটাকে নথি হিসাবে গণ্য হচ্ছে না বা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হচ্ছে না, এর কারণটা কি। এছাড়া সকলকেই কি এই নথি জমা দিতে হবে, আর যদি তা জমাও দিতে হয় তাহলে জন্মসাল অনুযায়ী তাদের কি কি নথি দিতে হবে। দেখা যাচ্ছে এই প্রয়োজনীয় নথিগুলো তো জোগাড় করলাম, কিন্তু তারপরেও উদ্বেগ থেকে আছে। কেন? এই নথিগুলোতে কোনো ক্ষেত্রে নামের বানানের ভুল, কোনো ক্ষেত্রে ডেট অফ বার্থ বা জন্ম তারিখের ভুল থাকছে, বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্যক্তি সেই এক রাজ্যে থেকে ডকুমেন্টস রেখে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক যারা আছে তারা কাজ করছে, তাদের ক্ষেত্রে কি হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি দেখেন তাহলে প্রত্যেকটা বিষয়ে আপনাদের যে সমস্যা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে এই এসআইআর এর ব্যাপারে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটাই আপনারা চিন্তামুক্ত হবে। এই ভিডিওতে আমরা ডকুমেন্ট সম্পর্কে তো জানবই, এছাড়া আর একটা বিষয় যেটা সবচেয়ে বিশেষ বিষয়, যে এই এসআইআর ব্যাপারটা বা এই প্রক্রিয়াটা কিভাবে হবে, কিভাবে এই সংশোধন প্রক্রিয়াটা চলছে, এই বিষয়টা জানা আমাদের জরুরি। কেননা আমরা যদি সঠিক ডকুমেন্টস এবং এই প্রক্রিয়াটা সম্পর্কে ডিটেলে জানতে পারি, তবে আমরা এই বিষয়ে বিভিন্ন রকম সমস্যা এড়িয়ে যেতে পারবো এবং আমাদের ভোটার লিস্টের নাম বাতিলও হবে না এবং আমরা সঠিকভাবে নিজেদের নাগরিকত্বের প্রমাণটাও দিতে পারবো। নমস্কার, আমি চিরঞ্জিত মাইতি, আপনারা দেখছেন শ্রীহরি ডিজিটাল, যেখানে বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্টের আপডেট, সরকারি তথ্যের আপডেট, এছাড়া মানি রিলেটেড তথ্য তুলে ধরা হয়। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি। প্রথমে জানবো কি কি নথি লাগবে আমাদের। বন্ধুরা বলে দিই, বিহারের যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে সেক্ষেত্রে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। আশা করা যাচ্ছে এই 11টি ডকুমেন্টসই আমাদের প্রত্যেকের দিতে হবে, কেননা নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে নিরপেক্ষভাবে কাজ করে থাকবে। তাই বিহারের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সেই ডকুমেন্টসগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লাগু হতে পারে, এছাড়া অন্যান্য রাজ্যের ক্ষেত্রে লাগু হতে পারে। চলুন 11টি ডকুমেন্টস কি কি প্রথমে দেখে নিই। প্রথম ডকুমেন্টস যেটা কথা বলা হয়েছে, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র দেবেন। দ্বিতীয়ত, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো সরকারি নথি, যেমন ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি, মানে ব্যাংকের পাসবুক যদি থাকে, পোস্ট অফিসের পাসবুক থাকে বা এলআইসির নথি থাকে, কোনো বিমা করে থাকেন, সেই তথ্য থাকলেও হবে। জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট আপনাদের থাকলেও হবে। বৈধ পাসপোর্ট, একটা বৈধ পাসপোর্ট লাগবে। পঞ্চমত, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেমন জন্মের সাল ও তারিখের উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী শংসাপত্র, মানে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট থাকলেই হবে। আপনি যে জায়গায় বসবাস করছেন সেখানকার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট থাকলে হবে। সপ্তম যেটা বলা হয়েছে, তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র, মানে আমরা এসসি, এসটি, ওবিসি এই সমস্ত কার্ড যদি থাকে আপনার তাহলেও চলবে। অষ্টমতে এটা দেওয়া আছে, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকায় নাম, যদি এনআরসি তালিকায় নাম থাকে তাও আপনার চলবে। বনাঞ্চলের অধিকারের শংসাপত্র, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার, পঞ্চায়েত থেকে যদি কোনো পারিবারিক যে রেজিস্ট্রেশন থাকে, যে আমাদের এই পরিবার রেজিস্ট্রেশন হয়, এই পরিবারে এতজন সদস্য, এতজন ছেলে, এতজন মেয়ে, এরকম থাকে, তাহলে সেইটাই দেখানো যায় তাও চলবে। সরকার প্রদত্ত জমি বা বাড়ি থাকলে দলিল বা পর্চা হলেও চলবে। কোনো জমি দিয়ে থাকে, পাট্টা জমি বা এরকম জমি দিয়ে থাকে, তার পর্চা বা দলিল থাকলেও হবে। তবে অনেকের মনে প্রশ্ন আছে, 11টি ডকুমেন্টসের কথা তো বলা হয়েছে, এক্ষেত্রে কেন আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের কথা বলা হচ্ছে না? এগুলো দিয়ে তো সরকারি বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে কিছু কথা বলি। এসআইআর নিয়ে একগুচ্ছ মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গত 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়ার আধার, ভোটার আইডি এবং রেশন কার্ডকে নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার কমিশনের তরফে শীর্ষ আদালতকে জানানো হয়েছে যে ভোটার তালিকায় নাম থাকলে সেগুলি বিবেচনা করা যাবে না। কমিশনের যুক্তি, আধার আদতে একটি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি এসআইআর পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডিও চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলে জানিয়েছেন কমিশন।
একইভাবে রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার বৈধ নথি হিসাবে ধরছে না কমিশন। বোঝা গেল? তো এবার চলুন দেখে নিই আপনার জন্মসাল অনুযায়ী কি কি নথি দিতে হবে নাকি দিতে হবে না, এই বিষয়টা জেনে নিই। এবং যদি আপনার নথি দিতে হয় সেক্ষেত্রে বাবা মার নথি দিতে হবে কিনা সেটাও জানা যাবে। যদি বাবা মার সেই লিস্টে নাম থাকে তাহলে আপনার নথি দিতে হবে কিনা সেটা জেনে নিন। অতএব ভিডিওটা এতদূর যেহেতু দেখেছেন পুরোটা দেখবেন, আশা করি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে এই সমস্যাগুলি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে নিই। জন্মসালের ভিত্তি করে নথি দেওয়ার জন্য দুটি সালকে ভিন্ন স্তরে ধার্য করা হয়েছে। এক্ষেত্রে ভিত্তি বছর হিসাবে 1987 সালে 1 জানুয়ারি এবং 2002 সালের 1 জানুয়ারিকে ধরা হয়। প্রথমে জেনে নিই জন্মসাল 1 জুলাই 1987 আগে যদি হয় তাহলে কি করব। আপনার জন্ম যদি 1 জুলাই 1987 আগে হয়ে থাকে তবে আপনার জন্য সুখবর, আপনাকে মাত্র একটি নথি জমা দিতে হবে। এই একটি নথি হিসেবে আপনাকে উপরে উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে পারেন। বিকল্পভাবে যদি আপনার নাম 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার পাতার একটি কপি জমা দিলেই চলবে, সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না। এই বিষয়টি মাথায় রাখলে আপনার কাজটি অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত এবার শুনে নিই, আপনার যদি জন্মসাল বা জন্ম তারিখ 1 জুলাই 1987 পরে হয় এবং 1 জানুয়ারি 2002 আগে হয় বা 2002 হয় তাহলে আপনাদের কি কি নথি দিতে হবে, আপনার বাবা মার কি কি নথি দিতে হবে এটা জেনে নিন। আপনার জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 মধ্যে হয় তবে আপনাকে মোটামুটি দুটো নথি জমা দিতে হবে। নিজের জন্য আপনাকে উপরে উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। যদি 2002 সাল নাগাদ আপনার বয়স 18 হয়ে গিয়ে থাকে এবং আপনার নাম সেই ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপি জমা দিতে হতে পারে। তবে যদি 2002 সালের আপনার বয়স 18 না হয়ে থাকে তবে আপনাকে 11টি নথির মধ্যে একটি অবশ্যই জমা দিতে হবে। এবার বাবা মার কি ডকুমেন্টস লাগবে, আপনার বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন একটি নথি জমা দিতে হবে। এটি উপরে উল্লিখিত 11টি নথির মধ্যে একটি হতে পারে, অথবা যদি তাদের নাম 2002 সালে ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপিও দেওয়া যেতে পারে। বোঝা গেল? এইবার প্রশ্ন আসছে তৃতীয় যে বিষয়টা, যারা 2002 সালের 1 জানুয়ারির পরে জন্ম বা 1 জানুয়ারির পরে জন্ম তারা কি করবে। এবার দেখে নিই ডিটেলস। এটা দেখলে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কি কি ডকুমেন্টস লাগবে, বাবার ডকুমেন্টস কি লাগবে, মায়ের ডকুমেন্টস কি লাগবে এবং নিজের ডকুমেন্টস কি। আপনার জন্ম যদি 1 জানুয়ারি 2002 সালের পরে হয়ে থাকে তবে আপনাকে মোট 3টি নথি জমা দিতে হবে। নিজের জন্য যেহেতু আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই তাই আপনাকে উপরের উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। প্রথমে নিজের জন্য কি হতো, উপরে যে 11খানা নথি দেওয়া হয়েছিল তার মধ্যে যে কোনো একটা। জন্ম শংসাপত্র থাকা উচিত, যেহেতু 2002 সালে জন্ম, তার মধ্যে দিয়ে দেবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে দেবেন। অনেক ডকুমেন্টস আছে এই 11টি নথির মধ্যে, প্রত্যেকেরই 2002 সালে অনেকেরই ডকুমেন্টস আছে। বাবার জন্য কি দিতে হবে, আপনার বাবার জন্য উপরের উল্লেখিত 11টি নথির মধ্যে একটি অথবা 2002 সালে ভোটার তালিকার একটি কপি জমা দিন যাতে নাম থাকবে। মায়ের জন্য আপনার মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য, 11টি নথির মধ্যে একটি অথবা 2002 সালে ভোটার তালিকার একটি কপি যদি নাম থাকে জমা দিতে হবে। এছাড়া এবার একটা কথা বলছি, নথি তো আপনি জমা দেবেন, ভোটার লিস্ট দেবেন, দেখা গেল 2002 সালে ভোটার লিস্টে নামের বানানে ভুল ছিল, সেটা কি করবেন। যারা দেখা গেল ডেট অফ বার্থে জন্ম তারিখের ভুল ছিল তারা কি করবে। যারা পরিযায়ী শ্রমিক এদেশে এই রাজ্যে থেকে বা এই রাজ্যে ভোটার তালিকা আছে বা ভোটার কার্ড আছে কিন্তু অন্য রাজ্যে গিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তারা কি করবে। এই সমস্ত বিষয়টা এবার জেনে নিই, তাহলে আরেকটু উদ্বেগ আপনাদের যাদের আছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর শেষে যেহেতু ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাবো। এর শেষে আমি একটা কথা বলে দিই, এই প্রক্রিয়াটা কিভাবে হবে বা কিভাবে আপনাকে নিজেকে গিয়ে জমা দিতে হবে না বাড়ি এসে হবে বিষয়টা জেনে নেব। তাহলে কি হবে, আপনারা নিশ্চিন্তে আগাম সেই ব্যবস্থা নিলে বা এই বিষয়গুলো আপনাকে জোগাড় করতে হবে, করে ফেললেই আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। দেখি কি কি সমস্যা আপনারা পড়ছেন এবং তা কি করে সলিউশন হয় বা সমাধান হয় একটু দেখেন। এপিক নম্বর পরিবর্তন, যদি 2002 সালের পর আপনার এপিক বা ভোটার পরিচয়পত্র নম্বর পরিবর্তন হয়ে থাকে তবে চিন্তার কিছু নেই, নির্বাচন কমিশন আপনার পুরনো এবং নতুন নম্বর লিঙ্ক করতে পারবে। 2002 সালে ভোটার তালিকার নামে জন্ম তারিখে ছোটোখাটো ভুল থাকলে তা সাধারণত কোনো সমস্যা নয়, বিশেষ করে যদি আপনার বর্তমান এপিকতে সঠিক তথ্য থাকে
বড় ধরনের ভুলের ক্ষেত্রে আপনি 11টি বিকল্প নথির মধ্যে সঠিক তথ্য সহ একটি ব্যবহার করতে পারেন। বোঝা গেল? যদি নামের বানান বা ডেট অফ বার্থে বেশি ভুল থাকে সেক্ষেত্রে যদি মনে করেন তাহলে ওই 11টি নথির মধ্যে একটা দিয়ে দেবেন, আর না হলে পুরনো তালিকা দিলেই হবে। 2002 সালের তালিকায় এপিক নম্বর না থাকা। যদি 2002 সালের তালিকায় ভোটার তালিকায় আপনার নামের পাশে এপিক নম্বর না থাকে কিন্তু আপনার কাছে বর্তমান এপিক নম্বর সহ ভোটার আইডি থাকে তবে সেটাই যথেষ্ট। বোঝা গেল? ঠিকানা পরিবর্তন, বিশেষ করে বিয়ের পর মহিলাদের জন্য ঠিকানা পরিবর্তনের একটা সমস্যা হয়ে থাকে। ঠিকানা পরিবর্তন হলে যদিও আপনার নাম 2002 সালে ভোটার তালিকা থাকে তবে আপনি এখনও একজন বৈধ ভোটার। আপনাকে শুধুমাত্র 2002 সালের তালিকা থেকে সংশ্লিষ্ট পৃষ্ঠা সরবরাহ করতে হবে। মানে মেয়েদের ক্ষেত্রে বা বিয়ের পরে অনেকেরই 2002 সালের পরে বিয়ে হয়ে গেছে বা 2002 সালের আগেও বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে ভোটার তালিকা তো অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে না। আমি একটা পার্টে ছিল, এগুলো আবার আরেকটা পার্টে চলে এসেছে। অনেকে বাড়ি কিনেছে, জমি কিনে আলাদা পার্টে চলে এসেছে, ভোটার তালিকা থেকে চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের পুরনো তালিকা দিলেই হবে। হ্যাঁ, এটা আপনাদের সেই পার্ট নাম্বার বা সেই ওয়ার্ডের ভোটার লিস্টটা সঠিকভাবে সংগ্রহ করতে হবে, কেননা 2022 সালের ভোটার লিস্টটা কী ছিল, কোন পার্ট ছিল, কিভাবে পাবেন, এই যদি মনে করেন এই বিষয়েও ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। অবশ্যই এই রিলেটেড ভিডিও, ডেডিকেটেড ভিডিও আমি চ্যানেলে দিয়ে দেবো। বাবা মা মৃত হয়ে মানে মা বাবা যদি মারা যান তাহলে সেক্ষেত্রে কী হবে? যদি কারো বাবা মা মারা গিয়ে থাকে কিন্তু তাদের নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল, তবে আপনার আবেদনের জন্য এটি কোনো সমস্যাই হবে না। এরপরে যে সমস্যাটা হচ্ছে অনেকে রাজ্যের বাইরে থেকে আবেদন। পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে এনভিএসপি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে থেকেও আপনারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আবেদন করতে পারেন। এবার চলে আসি এনুমারেশন ফর্ম বা গণনার যে ফর্মটা কীভাবে হবে। মানে এই যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে তার যে ফর্ম প্রক্রিয়া, মানে ফর্মটা গ্রহণ করা কীভাবে আপনাদের ফিল আপ করে দিতে হবে, কারা নেবে, কোথায় গিয়ে দিতে হবে, এটা জেনে নিই। 18 বছর বা তার বেশি বয়সী প্রত্যেক ব্যক্তি যারা ভোটার তালিকায় নাম তুলতে ইচ্ছুক তাদের জন্য গণনা ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। এই ফর্মটি বিএলও বুথ লেভেল অফিসার দ্বারা সরবরাহ করা হবে, অর্থাৎ অনলাইনেও পূরণ করা যাবে। আশা করি এই তথ্যগুলো আপনাকে স্পেশাল ইভেন্টশিপ রিভিশন 2025 মানে SIR এর জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে সঠিক তথ্য এবং স্পষ্ট ধারণা দিয়ে থাকবে, যা সঠিক তথ্য যাচাই করতে বা প্রস্তুত করতে আপনাদের অনেকটাই কাজে লাগবে। এবং এই সমস্ত বিষয়টা যদি ভিডিওটা পুরোটা না বুঝতে পারেন আরেকবার যদি দেখেন, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে আপনার যে একটা ভীতি বা ভয় বা সমস্যা বা এনআরসি বিষয়ে সমস্যাটা বা সিএ বিষয়ে যে একটা চিন্তাভাবনা, এটা অনেকটাই দূর হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা কাজে লাগে। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি কাজে লাগে, অবশ্যই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইটার প্রচুর তথ্য শ্রীহরি ডিজিটালে আগামী দিন দিতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।